নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যখন ভিডিওটা শুট করছি, দেখতে পাচ্ছেন বাড়িতে অন্ধকার রয়েছে। তার কারণ বাইরে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, আর এর জন্য ইলেকট্রিসিটির অভাব রয়েছে। সেই জন্য ভিডিওতে খুব একটা আলো দিতে পারিনি। কিন্তু যাই হোক, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, একটু পরেই কেটে যাবে এবং আমার বাড়িতে ইলেকট্রিসিটি আসার পরে আবার ভিডিও শুট করলে এই ভিডিওর মধ্যে আলো চলে আসবে। কিন্তু এই যে ছবিটি দেখছেন, যে ছেলেটি, যে বালকটি, যে বাচ্চাটি, তার নাম হচ্ছে আয়ুষ। এই আয়ুষ আমাদের মধ্যে কিন্তু আর নেই। এই আয়ুষের জীবনের যে দ্বীপ, সেটা কিন্তু নিভে গিয়েছে। আর এর পরিবারে যে অন্ধকারটি নেমে এসেছে, যে আঁধারটি নেমে এসেছে, সেটা কিন্তু হাজার চেষ্টাতেও মিটবে না, হাজার চেষ্টাতেও যাবে না। দেখলেন, ভিডিওর প্রথম পার্টটা শুট করার সময় অন্ধকার ছিল, কিন্তু এক্ষুনি ইলেকট্রিসিটি চলে এলো এবং ভিডিওর মধ্যে আলো চলে এলো। কিন্তু এই আয়ুষের পরিবারে কিন্তু আর আলো ফিরে আসবে না। কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া হঠাৎ করে কি এমন হলো, হঠাৎ করে পশ্চিমবঙ্গের মিডিয়ার মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তারা এই ধরনের কোন রকম সংবেদনশীল ঘটনা আজকে প্রচার করতে নারাজ। এই আয়ুষের ঘটনার যে ভিডিও, এটা আমি শুট করছি আজকে 3 দিন পরে। তার কারণ আমাদের কাছে আয়ুষের মৃত্যুর ঘটনার খবর গতকালই এসে পৌঁছেছে। আর দেরি করে আসাটাই স্বাভাবিক, তার কারণ আমরা সন্ধ্যার পরে প্রাইম টাইমের চ্যানেলগুলোর দিকে নজর দিয়ে বসে থাকি, আর সেই চ্যানেলে তো এই খবর কিছুই নেই। তাই জন্য আপনাদের সামনে তাড়াতাড়ি এই বিষয়গুলো তুলে আনতে পারছি না। সোশ্যাল মিডিয়া ঘেটে দেখতে পেলাম যে আয়ুষের মৃত্যুর জন্য যারা দায়ী, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে ব্যাপক হারে শোরগোল, ব্যাপক হারে আন্দোলন, ব্যাপক হারে ধর্ণা প্রদর্শন, সমস্ত কিছুই চলছে গতকাল থেকে। আর সেই বিষয় নিয়েই আজকের এই এপিসোড। আমি আপনাদেরকে দেখাবো কে এই আয়ুষ, কিভাবে এই আয়ুষের মৃত্যু ঘটলো। এই ক্লাস 3-তে পড়া বাচ্চা সকালবেলায় স্কুলে গেল এবং বিকেল বেলায় যখন সে বাড়িতে ফিরলো, কার্যত সে নিস্তেজ। কি এমন হয়েছিল তার স্কুলে সারাদিনের মধ্যে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই ঘটনা নিয়ে গতকাল থেকে কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে এক বাকবিতণ্ডা চলছে, আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও পাপিয়া অধিকারী, যিনি সেখানকার স্থানীয় বিজেপির বিধায়িকা, তিনি কি বলেছেন, সেই জায়গায় গিয়ে কিভাবে গ্রেপ্তারি নিয়ে অবাক কথা বলেছেন, সমস্ত কিছু আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো। কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমরা কিন্তু কারুর অনুদান নিয়ে চলি না, তাই নিরপেক্ষ স্বাধীনভাবে প্রতিবেদন করি। আর এর জন্য আপনাদের তো সহায়তা লাগবেই আমাদেরকে। আপনাদের সহায়তা ছাড়া আমরা এক পাও এগিয়ে চলতে পারবো না। কোনো রকম আর্থিক সহায়তা আমরা চাই না এবং চাইবও না। কিন্তু পারলে এই যে চ্যানেলে জয়েন বাটনটি রয়েছে, এই জয়েন বাটনটি অবশ্যই প্রেস করে আমাদের প্রোগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাবেন। যাদের যাদের সামর্থ্য রয়েছে তারা এই জয়েন বাটনটি টিপে আমাদের সাবস্ক্রিপশনটি নিতে পারেন। এবং যদি সেটাও আপনারা না পারেন, অন্তত যারা যারা এই ভিডিও দেখছেন 2-3 জনের কাছে ফরওয়ার্ড করে দেবেন। তাহলে ভিডিও রিচ বাড়লে 2-4টে ভিউজও বেশি আসবে এবং তাতেও আমাদের চ্যানেলের সহায়তা হবে। চলুন দেরি না করে শুরু করব আজকের এই প্রতিবেদন। এবং প্রথমে আমি দেখাবো এই আয়ুষের বিষয় নিয়ে কিভাবে গতকাল থেকে পুলিশ এবং অভিভাবক বৃন্দদের মধ্যে খণ্ডযুদ্ধ চলছে, যেটা টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন না। দেখুন। ভালো কথা বলছে। আমি আপনাদের আয়ুষের পূর্ণ ঘটনাটা বলবো গত 13ই মের পর থেকে। কিন্তু প্রথমে যে চিত্রটা দেখালাম, চিত্রটা দেখুন কতটা অমানবিক। এখানে কলকাতা পুলিশের একজন মহিলা আধিকারিক, তিনিও কিন্তু মহিলা হতে পারে, তিনি কারুর মা, কিংবা আগামী দিনে তিনি কারুর মা হবেন। আর এখানে মাত্র একটা 10 বছরের শিশু মারা গিয়েছে, তার পরিবারের সঙ্গে কিভাবে একজন মহিলা পুলিশ আধিকারিক আজকের দিনে ব্যবহার করছে, আজকের দিনে কথা বলছে, সেটা কিন্তু টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের সেই অমানবিক মুখ, যেখানে এসএসসি চাকরি প্রার্থীদের পেটে কলকাতা পুলিশ লাথি মারছিল। আর সেই সময় সেই কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলেছিল আমাদেরই ঘন্টাখানেক শো করা অনেক রকম চ্যানেল, এবং কলকাতা পুলিশকে সেদিন নীতিকথা শেখাচ্ছিল সেই ধরনের সাংবাদিকরা। কিন্তু আজকের দিনে কলকাতা পুলিশকে আর নীতিকথা শেখানোর কোন রকম হয়তো দায়িত্ব সেই সাংবাদিকদের মধ্যে পড়ছে না। অভিভাবকরা চিন্তিত, তার বাড়ির বাচ্চারা সকালবেলায় স্কুলে যাচ্ছে আর বিকেল বেলায় তার বাড়ির বাচ্চারা অচৈতন্য হয়ে ফিরছে। বাবা মা চিন্তিত হয়ে যখন
প্রদর্শন করছে, ধর্ণা করছে, পুলিশের কোথায় একটু মানবিক মুখ দেখানো উচিত, সে জায়গায় এক মহিলা আধিকারিক সে পরিবারের লোকের সঙ্গে এই ধরনের ব্যবহার করছে। আর এই ধর্ণার দৃশ্যটা আজকে পশ্চিমবঙ্গে এলেও কেন, বা আজকের দিনে কলকাতার বুকে এই ধর্ণাটা দেখা যাচ্ছে কেন, তার জন্য আমাদেরকে পিছিয়ে যেতে হবে 13 তারিখ, মে মাসের 13 তারিখে। ছোট্ট একটি বাচ্চা ক্লাস 3-তে পড়ে, আয়ুষ যার নাম, সে সকালবেলায় উঠে নিত্যদিনের মতোই তার স্কুলে গিয়েছিল। আয়ুষনাথের স্কুলের নাম হচ্ছে মহারিষি বিদ্যা মন্দির, নাকতলায় অবস্থিত এই স্কুলটি। এবং প্রত্যেক দিনের মতনই তার বাড়ির লোকের সঙ্গে সে খুব সুন্দরভাবে স্কুলে গিয়েছিল। এবং স্কুলে যাওয়ার পরে আয়ুষ, প্রবল গরম, আপনারা সকলেই জানেন এই সময় বাচ্চাদের এবং বিশেষ করে বয়স্ক মানুষদের খুব কষ্ট হচ্ছে। আর এই সময় যখন 13 তারিখ মে মাসের প্রবল গরম, স্কুলের মধ্যে আয়ুষ সম্ভবত গরমের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। এবং সে বাচ্চা ছেলেটি 8, 9, 10 বছর বয়স হবে, এই বাচ্চা ছেলেটি অসুস্থতা বোধ করে সে তার ক্লাস টিচারকে জানায়, কিন্তু ক্লাসে উপস্থিত ক্লাস টিচার তিনি কিন্তু শুনতে নারাজ। হতে পারে তোমার অসুস্থতা বোধ হচ্ছে, কিন্তু আমি যেটা বলবো, আমি ক্লাস টিচার, তোমাকে সেটাই শুনতে হবে। এই ধরনেরই এক উদাসীন মনোভাবের জন্য আজ আয়ুষ আমাদের মধ্যে নেই। ক্লাস টিচার তাকে বললেন যে তোমার হয়তো শরীর খারাপ করছে, কিন্তু তুমি যাও ক্লাসের একটি কোণে গিয়ে বেঞ্চের মধ্যে মাথা গুজে বসে থাকো। আয়ুষ ছোট্ট ছেলে, ক্লাস টিচারকে ভয় পায়, ক্লাস টিচারের ওপরে কিছু বলতে পারেনি, সে শরীরে একগাদা কষ্ট নিয়ে ক্লাস টিচারের সামনেই বেঞ্চের মধ্যে মাথা গুজে সারাদিন বসে রইল। আয়ুষের এই শরীর খারাপ দেখে একবারের জন্য সেই ক্লাস টিচার বা স্কুল কর্তৃপক্ষের চিন্তা হয়নি যে তার বাড়ির লোককে একবার টেলিফোন করে জানিয়ে দিই। আজকালকার দিনে যে সকল স্কুলগুলো প্রাইভেটাইজেশন হয়ে গিয়েছে, সেই স্কুলগুলো যদি আপনি একদিন মাইনে দিতে দেরি করেন, আপনার ফোনে বারবার ফোন করে জ্বালিয়ে খেয়ে দেবে, আপনাকে বারবার মেসেজ করবে, মনে করাবে, রিমাইন্ডার দেবে। কিন্তু আয়ুষের এই শরীর খারাপ, এই বেদনা, এই বাচ্চা ছেলেটি ক্লাসের মধ্যে মাথা গুজে পড়ে রয়েছে, সেটা দেখার পরেও তার ক্লাস টিচারের মনে এতটুকু শঙ্কা জন্মায়নি যে তার বাড়ির লোককে একবার খবর দিই, এবং আয়ুষকে যদি সেই বাড়ির লোককে খবর নাও দিয়ে থাকি, স্কুলের দ্বারা কোনো মেডিকেল ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে কিংবা কোনো ডাক্তারকে ডেকে তার একবার চিকিৎসা করিয়ে দিই। সারাদিন ওই বাচ্চা ছেলে এই তীব্র গরমে শরীরে একাধিক কষ্ট নিয়ে বসে রইল তার স্কুলে মাথা গুজে। এবং ইতিমধ্যেই দেখতে দেখতে ছুটির টাইম হলো, আয়ুষকে বলা হলো এবার ছুটি হয়ে গেছে, তুমি চলে যেতে পারো। আর আয়ুষ একটি ভারী ব্যাগ, আজকালকার যুগে জানেন যে একটা বিদ্যালয়ের প্রাইভেট স্কুলে বিভিন্ন রকমের যে সিন্ডিকেট চলে, তার জন্য ব্যাগের ওজন কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কত রকমের পুস্তক যে রয়েছে, সেই পুস্তক আমাদের বাপ ঠাকুর দাদারা জীবনেও দেখেনি। সেই ধরনের পুস্তক নিয়ে একটা ভারী ব্যাগ নিয়ে যখন আয়ুষ তার ক্লাসরুম থেকে নিচের দিকে নামতে থাকে, তখনও তাকে কেউ সহায়তা করেনি। যে এই বাচ্চাটি বলেছিল তো সকালবেলায় শরীর খারাপ, তার ব্যাগটা কোন রকমের স্কুলের এক আন্টিকে দিয়ে নিচে নামিয়ে দেওয়া হোক, না, স্কুল কর্তৃপক্ষ সেটা করেনি। স্কুল কর্তৃপক্ষ আয়ুষকে সেই অবস্থাতেই ছেড়ে দেয় এবং আয়ুষ ওই ভারী ব্যাগ নিয়ে টলতে টলতে কোন রকমের নিচে নামার চেষ্টা করে। বেচারার পা পিছলে যায় কিংবা মাথা ঘুরে যায়, শারীরিক দুর্বলতার জন্য, একাধিক শরীরে কষ্ট থাকার জন্য হয়তো আমরা ধরে নিচ্ছি তার মাথা ঘুরেই সে অজ্ঞান হয়ে যায়, সিঁড়ির মধ্যেই সে পড়ে যায় এবং সিঁড়ি থেকে গড়াতে 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 সে নিচে চলে যায়। আর নিচে গিয়ে যেখানে দেওয়াল ছিল, সেই দেওয়ালে তার মাথায় ধাক্কা লাগে, আয়ুষ অচৈতন্য হয়ে পড়ে এবং আয়ুষকে তখন সেই সমস্ত স্কুলের কর্তৃপক্ষরা তাদের ঘরে নিয়ে যায়। দেখতে দেখতেই গেটের বাইরে গার্জিয়ানদের ভিড়। আয়ুষের পিতাও ইতিমধ্যে চলে এসেছে আয়ুষকে স্কুল থেকে পিক আপ করতে, কিন্তু আয়ুষের বাবাকে বলা হলো আপনি যান ক্লাস টিচারদের ঘরে, আপনি যান যেখানে স্যারেরা রয়েছে, অর্থাৎ অফিস ঘরে। অফিস ঘরে তার বাবা ছুটতে ছুটতে যান যে কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এইভাবে ডাকলো কেন অফিস ঘরে। এবং তার বাবা সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কার্যত তার সেই সুস্থ সবল ছেলে, যে ছেলেটি সকালবেলাতেও হাসতে হাসতে স্কুলে এসেছিল, বিদ্যালয়ে এসেছিল, সেই ছেলেটি অচৈতন্য হয়ে, অজ্ঞান হয়ে ওই অফিস রুমে শুয়ে রয়েছে। বাবা চিন্তিত, বাবা অবাক হয়ে পড়েন যে কি এমন হলো, কিন্তু সে তো পিতা, তার আর সেই সময় কোনো রকম মাথা কাজ করছে না, কোনো কিছু বলার বা কোনো কিছু জানার মানসিকতা নেই। সে তার সন্তানকে নিয়ে সেখান থেকে সোজা চলে যায় একটি হাসপাতালে, এবং সেই হাসপাতালে আয়ুষের জীবন এবং মৃত্যুর লড়াই চলে 10 দিন। আয়ুষের সঙ্গে জোম এবং তার জীবন দুজনার দড়ি টানাটানি চলে। জোম বলে আমি তোমাকে নিয়ে যাব, জীবন বলে, আয়ুষের ওই ছোট্ট জীবন বলে যে না, আমি এখনো পৃথিবীর অনেক কিছু দেখতে চাই, আমি এখনো যেতে চাই না। কিন্তু জোমের কাছে আর কার বা সাধ্য চলে। 10 দিনের মাথায় আয়ুষের সেই জীবনের লড়াই থামলো এবং আয়ুষ নিস্তেজ হয়ে পড়ল, মৃত্যুর কোলে চিরদিনের মতো ঢলে পড়ল।
ডাক্তারবাবুরা ময়না তদন্তের রিপোর্টে বললেন কজ অফ ডেথ যেটাকে বলা হয়, যতদূর জানতে পেরেছি ডাক্তারবাবুরা বলেছেন যে ব্রেনে হ্যামারেজ হওয়ার জন্য তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর আগে সে কোমায় চলে গিয়েছিল। অর্থাৎ ব্রেনে হ্যামারেজ, ওই যে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে, আপনাদের মনে থাকবে আমি বললাম যে ভারী ব্যাগ নিয়ে শারীরিক অসুস্থতায় যেভাবে তাকে সিঁড়ি থেকে নামতে হয়েছিল, তখন সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সেই সময় তার ব্রেন থেকে রক্তক্ষরণ হয়, আর সেই রক্তক্ষরণের জন্য ধীরে ধীরে আয়ুষ কোমায় প্রথমে যায় এবং কোমার পরেই সে চিরনিদ্রায় চলে যায় এবং সে পৃথিবী ছেড়ে চলে যায়। আর এই ঘটনা আপনারা যখন পুরোটা বিবরণ শুনলেন, তখন আপনিও নিশ্চিত অর্থে কোনো না কোনো শিশুর পিতা মাতা হতে পারেন, আমিও এক শিশুর পিতা। তাই এই ঘটনা শুনে আক্ষরিক অর্থে আপনাদের কি মনে হচ্ছে কার গাফিলতির জন্য আয়ুষের জীবনটি চলে গেল? ডাক্তারের? না। তার পিতামাতার? না। একমাত্র স্কুলের গাফিলতির জন্য আয়ুষের জীবনটি আজকে চলে গেল। যদি স্কুল কর্তৃপক্ষ বা তার সেই ওই গুণী ক্লাস টিচার তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে একবারের জন্য পরিবারকে জানিয়ে দিত, হয়তো আয়ুষ আজকে থাকতো পৃথিবীতে। যদি আয়ুষের শরীরের কথার চিন্তা করে তাকে কোনো রকম মেডিকেল সুবিধাও স্কুলে দেওয়া হতো, হয়তো আয়ুষ আজকে থাকতো পৃথিবীতে। যদি আয়ুষের ওই ভারী ব্যাগটিকে বইতে বাধ্য না করে আয়ুষকে ধরে ধরে ওই সিঁড়ি থেকে নামানো হতো ছুটির সময়, হয়তো আয়ুষ থাকতো এই পৃথিবীতে। কিন্তু এই কিচ্ছু স্কুল কর্তৃপক্ষ করলো না, আর তার জন্যই আয়ুষের আজকে এই গাফিলতি। তাই জন্যই সেখানকার যত অভিভাবক রয়েছে, ওই স্কুলে যত বাচ্চা পড়ে, সকলেই আজকে তাদের অভিভাবকেরা চিন্তিত এবং অত্যন্ত যৌক্তিক কারণে তারা থানা ঘেরাও করছে এবং তারা যারা দোষী তাদের গ্রেপ্তারেরও দাবি করেছিল। আপনারা শুনবেন এরপরের অবাক বিষয়। এরপরের অবাক বিষয় শুনলে আপনারা ভাববেন যে কোন সিস্টেম চলছে আজকে এই সমাজে বা এই গোটা ভারতবর্ষে বা এই গোটা পৃথিবীতে, যেখানে যাদের পয়সা রয়েছে তারা কি যে কোনো মুহূর্তেই একেবারে পুলিশ বা আইনের কাছে অত্যন্ত সহজলভ্য বিষয়। তার কারণ পিতামাতার অভিযোগের ভিত্তিতে যখন ওই ক্লাস টিচার এবং স্কুলের দুই কর্তৃপক্ষকে পুলিশ গ্রেপ্তার করে অ্যারেস্ট করে নিয়ে গেল, মাত্র 24 ঘন্টাও তাদেরকে রাখতে পারা গেল না। 24 ঘন্টার মধ্যেই আজকালকার দিনে আমরা ওই হিন্দি সিনেমায় দেখি না, যাদের পয়সা থাকে তাদের হয়তো আইন সমস্ত কিছু বিষয়ে সাহায্য করে থাকে। আমি জানি না সত্য মিথ্যা বিষয় কি ধারা তাদের উপর এসেছিল, এই কিছু বিষয় আমার জানা নেই, কিন্তু এতটুকুই বলতে পারি অভিযোগের 24 ঘন্টার মধ্যেও যখন প্রকাশ্যে চোখের সামনে এত বড় গাফিলতি একটা দেখা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এবং ক্লাস টিচারের, তারপরেও তাদের সুন্দরভাবে 24 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। আর জামিন হয়ে যাওয়ার পরে স্থানীয় বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে, দেখুন। কালকে স্কুলে যাদের দোষীদের গ্রেপ্তার করা হলো তাদের ছেড়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, ছেড়ে দেওয়া হয়নি, মানে তাদের ওটা একটা নন বিলিয়েবল হালকা একটা ছিল, একটা বিলিয়েবল একটা হালকা ছিল। এবার নন বিলিয়েবল কেসটা মানে পৌঁছতে ইন ট্রানজিট ওটা দেরি হয়ে গেছে, তাই ওদের ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওদের আবার অ্যারেস্ট করা হবে, একদম অ্যারেস্ট করা হবে। সেই আলোচনাটাই করতে করতে আমি নেমে পড়লাম। এটা কি স্কুলের গাফিলতি সম্পূর্ণভাবে? এটা একদম স্কুলের গাফিলতি। ওখানে একটা আনহোলি নেক্সাস চলছিল, হ্যাঁ, বাংলাদেশের একটা আনহোলি নেক্সাস, অরব বিশ্বাস তার মধ্যে জড়িয়ে আছে। যেখানে ওরা রয়েছে তৃণমূলের ভয়ঙ্কর অপবিত্র নেক্সাস সম্পর্ক যেখানে জড়িয়ে আছে, সেখানে এরকম হয়েছে। নইলে যিনি অ্যাডমিনিস্ট্রেটর সে সাইকেলে করে আসতো, তার 3টে গাড়ি 3টে ফ্ল্যাট, সেটা হতে পারে? আমরা কখনো ভাবতে পারি না। এই ধরনের প্রাইভেট স্কুলগুলোর বিরুদ্ধে কি আপনারা কড়া পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই, তারা এতদিন তো ওদের সঙ্গে ছিল না, আগে আমাদের পূর্বতন সরকারের সঙ্গে ছিল, তারা এই সমস্ত কাজ করেছে। প্রাইভেট স্কুল দেখলে ঝাঁপিয়ে পড়েছে টাকার লোভ, তাদের তো লোভ এত সুদূর বিস্তৃত, তারা কাউকে ছাড়ে না। 45,000 টাকা দিতে হতো প্রত্যেকটা গার্জেনকে, আদার দ্যান অ্যাডমিশন অ্যান্ড বুকস। শ্রদ্ধেয় বিধায়িকা পাপিয়া অধিকারী মহাশয়ের বক্তব্য আপনারা শুনলেন। আমি বলবো যে আজকে হয়তো বিজেপির নেতা নেত্রীরাও কি বিশ্বাস করতে পারছেন না যে তারা সরকারে রয়েছেন? সমস্ত বিষয়ে পূর্বতন সরকারকে টেনে আনা বা তাদের গায়ে দোষ চাপিয়ে দেওয়া, এটা কি আজকালকার দিনে অত্যন্ত জরুরি বা কমন ব্যাপার হয়ে গিয়েছে? পাপিয়া অধিকারী মহাশয়া তিনি বিধায়ক, আজকের দিনে তিনি বর্তমান দিনে দাঁড়িয়ে রয়েছেন, তিনি বিধায়ক। তিনি বলছেন যে কিভাবে তাকে ছেড়ে দেওয়া হলো, জানি না আবার পরবর্তীকালে গ্রেপ্তার করা হবে। ম্যাডাম, আজকের দিনে আপনি বিধায়ক, ভুলে যান অরূপ বিশ্বাসের জামানা, ভুলে যান তৃণমূল কংগ্রেসের জামানা। সমস্ত কিছু বিষয় হলেই সেই পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের জামানাকে আপনারা কেন টেনে আনছেন? আজকের দিনে মানুষ বা এই সমস্ত অভিভাবক অভিভাবিকারা বলছে তারা গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে কেন জামিন পেয়ে গেল। আপনাদের কাছে জবাব কি? তাকে বেলেবেল একটা ধারা দেওয়া হয়েছিল আর নন বেলেবেল ধারাটা আসতে দেরি হয়ে গিয়েছিল। নন বেলেবেল ধারা কি গাড়ি করে আসে, বাসে করে আসে কিংবা ট্রেনে করে আসে যে বেলেবেল ধারাটা আগে বসে গেল কাগজে আর নন বেলেবেল ধারাটা দেরি
করে আসছে? জানি না কি বিষয় নিয়ে বললেন। আপনারা আমার থেকে অনেক হয়তো গুণী, অনেক হয়তো শিক্ষিত বেশি, আপনারা হয়তো বেশি জানেন বিষয়টা অনেক ভালো মতো, কিন্তু আমার ছোট্ট মাথায় এতটুকুই বসলো, যেখানে পুলিশ বেলেবেল ধারাটা লিখতে পারলো, সেখানে নন বেলেবেল ধারাটা ট্রানজিস্টে আসছে, সেটা আমার বোধগম্য হলো না। সেখানেও পুলিশ নন বেলেবেল ধারাটাও লিখতে পারতো। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ছেড়ে দেওয়ার পরে অভিভাবক অভিভাবিকারা তারা তো ছেড়ে দিতে চায়নি, তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, তারা আজকের দিনে দাঁড়িয়ে সেই আরজি করের মতো আওয়াজ তুলছে, উই ওয়ান্ট জাস্টিস। যদিও আরজি করের সময় অনেক বিপ্লবীরা ছিল, অনেক প্রতিবাদীরা ছিলেন, অনেক পলিটিক্যাল দলের লোকেরা ছিলেন, কিন্তু এই ছোট্ট আয়ুষের বেলায় সদ্য যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, কেউ রিস্ক নিতে চাইছেন না, কেউ সেইভাবে আন্দোলনে এগিয়ে আসতে চাইছেন না। তো অভিভাবক অভিভাবিকারা, তাদের তো কোনো রাজনৈতিক ফায়দা নেই, তারা নিজেদের মতোই পুলিশ থানার সামনে কিভাবে বিক্ষোভ করলো আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। আমরা এই পুলিশের কাছে আস্থা রাখতে পারছি না, একদম না। আমরা সিএম এর কাছে যাবো, আমরা সিএম এর সঙ্গে কথা বলে এটা ফাইনাল করবো। সিএম এর কাছে নেতাজিনগর থানার সামনে সব গার্জিয়ানরা মিলে পুলিশের সাথে কথা বলতে আসে এবং ওখানে পুলিশের সাথে প্রথমে কথাবার্তা শুরু হয়। গার্জিয়ানরা যখন কথাবার্তা বলছে, পুলিশ যখন কিছুতেই মানছিলেন না, তো গার্জিয়ানরা সবাই পুলিশকে বোঝানোর চেষ্টা করছিল। থানার সামনে এই ঘটনা, অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ করছে, আর থানার উল্টো দিকে পুলিশ যেভাবে একেবারে তৎপরতার সঙ্গে যেভাবে ফোর্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এগুলো মা বাবা নয়, এরা সব দেশের শত্রু, এরা সব জঙ্গি। আগামী দিনে হয়তো এরা সমাজের জন্য অনেক ক্ষতি করে না, এরা কেউ ক্ষতিকর নয়, এরা প্রত্যেকটা সেই চিন্তিত আমার আপনার মতো মাতা পিতা, যাদের সন্তানরা প্রাইভেট স্কুলের যে নেক্সাস চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই নেক্সাসে বাধ্য হয়ে আজকে দুটো শিক্ষার জন্য পাঠাই। আর সেই পাঠানোর জন্য যদি আজকে এই এতটা চিন্তা করতে হয়, তাহলে প্রত্যেকটা মা বাবাই আগামী দিনে হয়তো পথে এইভাবেই নেমে যাবে। শুধু মা বাবা নয়, আয়ুষের ছোট্ট ছোট্ট ফুলের মতো বন্ধু বান্ধবী তারাও পথে নেমেছিল। দুঃখের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে বলা হয়, তারা সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাপ যে শিশু, তাদের কাছেও ক্যামেরা নিয়ে পৌঁছায়নি। তারা এখন ব্যস্ত তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তারা এখন ব্যস্ত কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে রিজু দত্ত কি ভিডিও প্রকাশ করলো সেই নিয়ে। তারা ব্যস্ত নয় আয়ুষের বন্ধু বান্ধবীর ছবিটা তুলতে। দেখুন, ফুলের মতো সব শিশুরা, তারা জানেও না মৃত্যু কি জিনিস। আমার বাড়িতেও একটা 7 থেকে 8 বছরের কন্যা রয়েছে, আপনারা সকলেই জানেন। হয়তো তারা জানে না যে মৃত্যু কি জিনিস, নাম শুনেছে যে মারা গিয়েছে হয়তো কেউ, কিন্তু সেই আয়ুষের এখন জীবনের কি ফিলিংস সেটা হয়তো এই বাচ্চাদের বোঝার বয়স হয়নি। তারা হয়তো ভাবছে যে আয়ুষ হয়তো কোনোদিন আবার তাদের সঙ্গে খেলতে আসবে, কিন্তু এটা আর হবে না। আর এদের মধ্যে থেকে আগামী দিনে আবার কারুর পরিণতি আয়ুষের মতো হবে না, তো তার জন্য কাকে দেখতে হবে? এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। তিনি তো একসময় বলেছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে প্রাইভেট স্কুলগুলোর নেক্সাস চলছে, সমস্ত কিছু রসাতলে চলে গিয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের আবেদন থাকবে যে পূর্বতন সরকার কি করেছে এই বিষয়ে বারবার
কালিমা লিপ্ত না করে, আঙুল না তুলে এই সরকার, বর্তমান সরকার এই প্রাইভেট নেক্সাসদের কিভাবে ভাঙবে এবং এই স্কুলগুলোর মধ্যে কিভাবে আরো ডিসিপ্লিন আসবে সেগুলো যেন অতি অবশ্যই দেখে। কারণ এগুলো সব সিবিএসসি বোর্ডের আন্ডারে, আর এই সিবিএসসি বোর্ডটাও কিন্তু ভারত সরকারের আন্ডারে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপির সরকার, আর এই রাজ্যেও এখন বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার। তাই এই প্রাইভেট স্কুলগুলোকে অতি অবশ্যই লাগাম লাগানো এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে অত্যন্ত জরুরি। তাই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের প্রত্যেকটা যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে তাদের পরিবারে যেন আয়ুষের পরিবারের মতো ছায়া না নেমে আসে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জন্য, সেটা আপনারা নজর দেবেন, এইটাই আমরা আশা রাখি। আর এটাও আশা রাখি আপনি মায়াপুর থেকে ফিরে এসে এই পরিবারটির পাশেও একটু দাঁড়াবেন এবং এই পরিবার যে দাবিটা করছে যে এই যে প্রাইভেট স্কুলের যে সমস্ত অপদার্থ কর্তৃপক্ষের জন্য বাচ্চাটির জীবন চলে গেল তারা যেন যাবজ্জীবন পায়, এতটাই আপনি দেখবেন। বাদ বাকি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী গতকাল মায়াপুরে যেভাবে একটি গরুর বাচ্চাকে আদর করেছেন, ঠিক সেইভাবেই আমাদের মানুষের বাচ্চাগুলোরও যেন আগামী দিনে এই গরুর মতনই সেবা তারা পায়, বা এই গরুর মতনই তারা একটু জীবনে এগিয়ে যেতে পারে, তাদের জন্যও যেন এই পশ্চিমবঙ্গের সরকার চিন্তা করে, এটাই আমাদের কাছে আবেদন থাকবে। সকলে ভালো থাকবেন, বেশি বলে দিলে ক্ষমা করে দেবেন ছোট্ট একটি রাজ্যের নাগরিক হিসাবে। কিন্তু এই বাচ্চাদের জীবনের যেভাবে দ্বীপ নিভে যাচ্ছে সেই দেখার পরে যদি আমাদের মতো মানুষ এখনো মুখে তালাবন্ধ করে রাখে, তাহলে মানুষ হয়ে জন্মানোর থেকে গরু হয়ে জন্মানোই ভালো ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। দেখতে থাকবেন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।